ঢাকার রাস্তাতে কোটির বেশি মানুষ রাস্তার নামে বইছিল। তো বিশ্ববিদ্যালয় অনার্স এবং মাস্টার্স দন্দিরা ফার্স্ট ক্লাস লেহেনে শেষ করবো, তারপর নতুন কথা তো কিন্তু ম্যাজিস্ট্রেট হওয়া হবে, ডিসি হওয়া হবে, সচিব হওয়া হবে, মানে শেষ নাই আর কি। ওইলা চাকরি 56% রইবে কোটা, আর 44% মেধার ভিত্তিতে চান্স পাবে। তো বিশ্ববিদ্যালয় অনার্স এবং মাস্টার্স দন্দিরা ফার্স্ট ক্লাস লেহেনে শেষ করবো, তারপর নতুন কথা তো কিন্তু ম্যাজিস্ট্রেট হওয়া হবে, ডিসি হওয়া হবে, সচিব হওয়া হবে, মানে শেষ নাই আর কি। তো এরপর বিসিএস পড়বা শুরু করবো আর কি, যেটা দেখেন ম্যাজিস্ট্রেট হয়। এরপর বিসিএস এর প্রথমে এমসিকিউ পরীক্ষা হইল, পাশ করবো, লিখিত হইল, এরপরে ভাইবা হওয়ার কথা। এর মধ্যে হঠাৎ করে 24 সালের 5 জুন সরকার থেকে ঘোষণা দিল যে বাংলাদেশে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস যত চাকরি আছে ওইলা চাকরি 56% রইবে কোটা, আর 44% মেধার ভিত্তিতে চান্স পাবে। এখন মোর বাপ্পার বা এলাকার লোকজন আসাম ম্যাজিস্ট্রেট হবে, একটা বেচত 4 বছর কষ্ট করে ম্যাজিস্ট্রেট হবে 100 থেকে 200 জন। ধরো 200 জনে যদি হয়, এর মধ্যে 56% কোটা, মাত্র 90 জন হবে মেধার ভিত্তিতে। বাংলাদেশে যার বয়স 24 থেকে 30, সারা বাংলাদেশের ওই 6 বছরে যত বিশ্ববিদ্যালয় আছে, শত শত বিশ্ববিদ্যালয়, এই শত শত বিশ্ববিদ্যালয়ে 5 বছরে যত লক্ষ লক্ষ স্টুডেন্ট পরীক্ষাতে পাশ করবে, তার মধ্যে মাত্র 90 জন হবে ম্যাজিস্ট্রেট। তাইলে ওইটা নিজের ভাগ্যটা মানে আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তাহলে তো পরিশ্রমের কোনো মূল্য রইনি। তো মোর তখন মনে হয় তাইলে আন্দোলন যাওয়া হবে। এটা একটা যৌক্তিক আন্দোলন। একটা দেশ যদি মনে করে যে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব যদি 100টাতে 56টা নিজের মন মতো নিজের পরিবার আত্মীয় স্বজনের কোটা হিসাবে দিয়ে দেয়, আর 44টা যার দরকার ওয়াক দেবে, মারামারি লাগবে না নি? আমারও কি মারামারি হবে না হবে হবে, কিন্তু রাস্তার চাপা হবে। এই লক্ষ্যে 6 জুন 2024 আমরা প্রথম শহীদ মিনারও দাঁড়ানো। প্রথম দিন 5 জুন, ওই দিনে সন্ধ্যার সময় আমরা প্রতিবাদ করছিল, হয়তো 100 ছোঁয়া ছিল ওই দিন প্রতিবাদের সময়। 6 জুন যখন আমরা শহীদ মিনারও দাঁড়াই, সর্বোচ্চ 300-400 ছোঁয়া ছিল। এরপরে 1 জুলাই থেকে আন্দোলন শুরু হইল। 100 থেকে 1000, 1000 থেকে 5000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ, এবং সর্বশেষ 5 আগস্ট ঢাকার রাস্তাতে কোটির বেশি মানুষ রাস্তার নামে বইছিল। তোমরা হয়তো মোবাইল দেখছেন, টিভি দেখছেন, কিন্তু পাল্টাপাড়া কিংবা আটোয়ারিতে ওই রকম আন্দোলন হয়নি, পঞ্চগড়ত আন্দোলন হয়েছিল। মিতুবাগ আন্দোলনের কিছু কথা কবা চাচু। 1 থেকে 15 জুলাই যখন এই আন্দোলনটা হয়, 8 জুলাইয়ের পর থেকে আমার সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা যোগাযোগ করা শুরু করি, চাপ দেওয়া শুরু করি। ডিজিএফআই, এনএসআই, এসবি, এরকম বিভিন্ন গোয়েন্দা সংস্থা যোগাযোগ করা, আলোচনা করা, চাপ দেওয়া শুরু করিল যে আন্দোলন প্রত্যাহার করো, এত শক্ত কর্মসূচি দেওয়া যাবে নি, শাহবাগও যাওয়া যাবে নি, এইরকম আন্দোলন চলবে নি, তোমরা ওইটা থেকে সরো। কিন্তু আমরা তো একটা যৌক্তিক দাবি এনে নাইছি, এটা তো সরার প্রশ্ন নাই। একটা দেশের 100 ভাগের মধ্যে 56 ভাগ যদি কোটা রহে, আজ থেকে 5-10 বছর পর ওইটা দেশের 100 ভাগের মধ্যে 56 ভাগ তো নাই হয়ে যাবে, তাহলে ওই দেশ তো চলবে নি। এইটার ভুক্তভোগী সবাইকে হওয়া লাগবে। এরপরে যখন আমরা দেখলো যে আমার এই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আমার ভাই আবু সাইদ, নিরস্ত্র একটা লোক, 2 হাত প্রসারিত করে আছে, ও গুলি করে মারে ফেলাই, এবং 1-2 করে 6 জন ওই দিন হত্যা করা হয়। এরপরে আমার 18 জুলাই যখন প্রথম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 17 জুলাই আমার বিশ্ববিদ্যালয় থেকে বাইর করে দিল বাধ্য করে। আমরা কইল যে পৃথিবীর তো কোনো মহামারী চলে না যে আমরা ক্যাম্পাস ছেড়ে চলে যাব, কিন্তু বাধ্য করে আমার বিশ্ববিদ্যালয় থেকে বাইর করে দিল।
কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় যদি জাগে রহে বাংলাদেশত কোনো অন্যায় বেশি দিন স্থায়ী হতে পারবে না। এই জন্য আমরা কি করি, লাগো ঢাকা বিশ্ববিদ্যালয়টা তালা দিবা হবে, বাইর করে দিল আমার ক্যাম্পাস থেকে, পুলিশ লেগেল হলে হলে বাইর করে দিল। 18 জুলাই আমার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা সবাই রাস্তার নামে গেল। 18 জুলাই আমরা যখন রাস্তার নামে গেল, ওই দিন আবার গুলি চালানো হল সারা বাংলাদেশত। প্রায় 60 জন শিক্ষার্থী ওই দিন মারে ফেলানো হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো অপরাধ নাই, কারো কাছে কোনো অস্ত্র নাই, কোনো কিছু নাই। লোকলা সরাসরি ছোলা নামে গেছে একটা কারণে, যে তার আগের দিন উমার কয়েকজন ভাই গুলি করে হত্যা করা হয়েছে। এরপর 18 জুলাই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় এরকম হত্যা করা হইল, ঢাকার রাস্তা বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরত আমরা আমার সংলাপের টানে ডাকেছে। আমরা বইল যে লাশ কিংবা রক্ত মারিয়ে সংলাপ হবে না। এরপর ওই 18 তারিখ সন্ধ্যার সময় মাগরিবের পরে মোক এবং আমার আরেকজন সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ, চিনেন নানি হাসনাত আব্দুল্লাহ, মি ঢাকার তোমার ওই রকম আগত আত্মীয় স্বজন ছিলনি। মি এবং হাসনাত আব্দুল্লাহ আমরা দুইজন আর মামার বাসা ছিল একসঙ্গে সায়েন্স লেভেল। ওইটা থেকে ডিজিএফআই ওসে আমার তুলে লেগেল। ডিজিএফআই বাসার নিচে দোষিল ওসে কল দেহানে পৌঁছে যে হাসনাত, তোমার বাবা দেশের বাইরে থাকে, তোমার মা অসুস্থ, তোমার বোন 9 মাসের প্রেগনেন্ট, তোমরা যদি নিজেরাই নেমে আসো তাহলে ভালো, নাইলে আমরা তোমাদের ফ্যামিলিতে হস্তক্ষেপ করতে হবে। যখন 9 মাসের একটা বোন এরকম সন্তান সম্ভব থাকে, তখন একটা ভাই কোনোদিন নিজের বিপদটা বোন বাপ মার ঘাড়ে দিতে পারে না। আমরা দুইজন মিলে নিচত নামে আসলো, আমার দুইজনকে ডিজিএফআই তুলে চলে গেল। একদিন ওই দিন ডিজিএফআই তুলে লাগায় আমার দুইজনকে একটা রুমত রাখিল, আমরা জানি না ওটা কোন রুম। এরপরে আরেকটা রুমত পাশত কিছুক্ষণ পর দেখলো আওয়ামী লীগের 3 জন মন্ত্রী ছিল। 3 জন মন্ত্রী কে একটা হইল আরাফাত, একটা হইল আইন মন্ত্রী ছিল আনিসুল হক, আরেকজন মন্ত্রী ছিল শিক্ষামন্ত্রী ছিল নফেল। 3 জন কাকলে ছিল আরেকটা রুমত। কিছুক্ষণ পরে দেখলো আমার দুইজনকার এখানে প্রায় 20-25 জন 30 জন ডিজিএফআই এর অফিসার চলে আসিল। কেউ মেজর, কেউ লেফটেন্যান্ট কর্নেল, কেউ কর্নেল, কেউ ব্রিগেডিয়ার জেনারেল। একটু পরে ডিজিএফআই এর যে প্রধান চিফ ও নিজে চলে আসিল। সবাই মিলিয়ে আমরা দুইটা মাত্র ছোঁয়া, যতভাবে বাধ্য করা যায়, ধমকানো যায়, ভয় দেখানো যায়, সর্বোচ্চটুকু করিল। সর্বশেষ কহিল যে আমার দুইজনকে ওই 3 জন মন্ত্রীটুকু যাওয়া হবে, যাহাই না কইবা হবে যে আমরা আন্দোলন উইথড্র করে নিব। আমরা স্পষ্ট করে ওই দিন ডিজিএফআই এর প্রধানকে একটা কথা কইছিল যে পাশের রুমত ওই 3 জন মন্ত্রীর লোক হামাক 2 জন কাক শুধুমাত্র টানে হিসড়ে লে যাওয়া পারবেন, স্বাভাবিক অবস্থায় কোনোদিন সম্ভব নয়। কারণ একদিকে তোমরা আমার ভাই লাখ গুলি করে মারছেন, আর আরেকদিকে আমার কহছেন আলোচনা করবা, এর চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওই দিন যখন ডিজিএফআই এর প্রধান এটা বুঝিল যে হামাক যদি টানে হিসড়ে মন্ত্রীলার লোক লাগায়, তাইলে তো মন্ত্রীরা বুঝা পাবে উমরা হামাক মানাবা পারেনি, উমার দৌড় খাটেনি, উমরা ব্যর্থ। এই জন্য উমরা মন্ত্রীরা লোক গেল, যেন সম্ভবত মাপটাপ চায় না, ওসে আমার লোক অন্যরকম এক রাগ করে হামাক 2 জনকে আরেকটা সেফ হাউস আয়না ঘরের মতো একটা ঘর ওঠে পাঠায় দিল। চারপাখা দেখে মনে হবে ওটা ঘর 50 বছর আগে ওটা শেষ, ওটা কেউ রহে না, ওই রকম একটা ঘরত রাখি। এরপরে অনেক দিন আমার এই ডিজিএফআই তার তত্ত্বাবধানে রাখছিল। তারপরে ওইটি থেকে বাইর হওয়ার পরে আবার আরেকদিন ওসে বিবি হারুন, ভাতের হোটেলের হারুন, ওয়া তুলে গেলে, এটা তোমরা সবাই জানেন। ওইটি যাও আর আরেক নাটক, একবার খিলা হওয়ার সময় নাটক করছে, একবার আত্মীয় স্বজন আনে নাটক করছে, আরেকবার আবার যখন ওর দেখছে কোনোভাবে মানানো যায় না, তখন ও ভিতরত লাগায় টর্চার করছে। কাউকে উল্টা করে ঝুলাই দিচ্ছে, কাউকে লাঠিতে পিটাছে, যাক যেভাবে পারে ওই অত্যাচার করছে, কিন্তু মানাবা হবে। কিন্তু তারপরে যখন মানাবা পারিনি, আমার হাতত আর এখান কাগজ ধরায় না কহিল, এখান পড়ো তোমার আন্দোলন তোমরা যে উইথড্র করে নিলেন, উঠাই নিলেন, এটা কহ। যেই ছোয়ালা দিনের পর দিন
আন্দোলন করে লক্ষ লক্ষ মানুষক রাস্তার নেতৃত্ব দিল কোনো কাগজ ছাড়া, উমার 3 লাইন পড়বার তানে কোনো কাগজ লাগে? বাংলাদেশের মানুষ বুঝা পাইলি যে এটা একটা নাটক হচ্ছে। পিছন থেকে চাপ প্রয়োগ করে অস্ত্র ধরে ইমা বাধ্য করা হচ্ছে আন্দোলন তুলে নিবার তানে। যখন মানুষ বুঝা পাইল, আবার মানুষ রাস্তার দাবিল, বাধ্য হয়ে আমার ছেড়ে দিল। কয়েকদিন আগে এখন শেখ হাসিনার অডিওলা প্রকাশ পাচ্ছে, আমার ওইটি থেকে 6 জনকে মারে ফেলার পর্যন্ত নির্দেশ ছিল। শেখ হাসিনা নিজের মুখে আমার 6 জনকে গুলি করে হত্যা করবা হয়েছিল, কিন্তু এই দিক জেলা অফিসার ছিলেন না, বুঝা পাইছিল যে আমার 6 জনকে যদি যেদিন মারবে তারপরের দিন শেখ হাসিনা সহ ওয়ার পোড়া সরকার এই বাংলাদেশের লাশের স্তূপ হয়ে যাবে।